নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছিলে কমেন্ট সেকশনে যে ইউজিসি নেট জুন 2026-এর যে পরীক্ষা হয়ে গেছে, যেখানে 84 সাবজেক্টের অলরেডি আমরা প্রভিশনাল অ্যান্সার কি পেয়ে গেছি, তাই সেই 84 সাবজেক্টের মোটামুটি মেরিট লিস্টের প্রেডিকশন মানে কাট অফ প্রেডিকশন কত কি হতে পারে, মানে কত কাট অফ মোটামুটি জেআরএফ এর জন্য হতে পারে বা নেটের জন্য হতে পারে বা অ্যাডমিশন টু পিএইচডির জন্য হতে পারে, এই প্রশ্নটা আমাকে অনেকেই তোমরা করেছিলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে ইউজিসি নেটের জুন 2026-এর যে টোটাল 84 সাবজেক্টসগুলো এসছে, 84 সাবজেক্টে প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী এবং প্রত্যেকের যে নাম্বার সেটাকে আমরা সার্ভে করে মোটামুটি যে অ্যাপ্রক্সিমেট নাম্বারগুলো পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা কিন্তু কাট অফ একটা প্রেডিক্ট করব আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো এই কাট অফটা কিন্তু অন্তত প্রেডিকশন করা, মানে এটাকে পুরোপুরি 100% শিওর ধরে নেওয়াটা ঠিক নয়, কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের জায়গা থেকে সার্ভে করে কোশ্চেনিয়ার সার্ভে করার মধ্য দিয়ে যে ডেটাটা পেয়েছি সেই ডেটার ওপর ভিত্তি করে এই কাট অফটা আমরা বানিয়েছি। তো এখানে যেহেতু ডেটা কালেকশন সার্ভের ওপর ভিত্তি করে করা হয়েছে, তাই এরর কিন্তু থাকতেই পারে, 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে। তবে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব একদম অ্যাকুরেটভাবে কাট অফটাকে নিয়ে আসা, যেটা কিনা তোমাদের মেন কাট অফ বা পরীক্ষায় যে ফাইনাল কাট অফ আসবে সেটার সাথে যাতে মিলে যেতে পারে। তো আজকের এই কাট অফটা দেখে মোটামুটি যারা এই নাম্বারটার মধ্যে রয়েছে তারা ধরে নিতে পারো যে তোমাদের সিলেকশন হওয়ার চান্স রয়েছে। যারা কিনা এর থেকে অনেকটা দূরে থাকবে তারা যদি মনে করো আবার প্রিপারেশন দরকার, আবার আমি পরীক্ষা দেব, দেন তোমরা এখন থেকেই স্টার্ট করে দাও। আর যাদের আমি যে নাম্বারটা বলবো তার থেকেও বেশি নাম্বার আছে, তাদের তো কোনো চিন্তা করার কারণ নেই, তাদের শিওর শট যে তাদের সিলেকশন হয়ে যাবেই। ঠিক আছে, তো সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কাট অফ তোমাদের এখানে বলতে চলেছি, শুধুমাত্র কমার্স, ইংলিশ আর সোশিওলজি তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের কাট অফ তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আরও একটা জিনিস আমরা বলবো যে এই পরীক্ষাটা যেটা হলো সেই পরীক্ষাটার যদি আমরা কি দেখি, সেই পরীক্ষাটার যদি আমরা পুরো বিষয়টাকে একটু দেখি, কোশ্চেন পেপার লেভেলটাকে যদি আমরা একটু দেখি, কোশ্চেন পেপার লেভেলটাকে যদি আমরা দেখি যে কোশ্চেন পেপার লেভেল, কোশ্চেন লেভেল, ঠিক আছে, কোশ্চেন পেপার লেভেল যদি আমরা দেখি, কোশ্চেন পেপার যদি আমরা দেখি, কোশ্চেন পেপার কি ছিল, কোশ্চেন পেপার মোটামুটি ইজি, কোশ্চেন পেপার মোটামুটি ইজি টু মডারেট টাইপের ছিল। ঠিক আছে, ইজি টু মডারেট টাইপের ছিল। ঠিক আছে, ইজি টু মডারেট টাইপের ছিল। পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিওয়াইকিউস কিন্তু অনেকটা হাই ছিল, বেশি ছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অনেকটাই হাই ছিল। পেপার 1 কিন্তু মেনলি গেম চেঞ্জার হয়েছে, পেপার 1 কিন্তু মেন ফ্যাক্টর হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে পেপার 2 কিন্তু অনেকেরই ভালো হয়েছে, প্রিভিয়াসের কোশ্চেন থেকে কমন এসে গেছে, কিন্তু পেপার 1টা অনেকের কম থাকার জন্য কিন্তু মেন যে টোটাল স্কোর সেটা অনেকেই কমে গেছে। এরকম প্রচুর স্টুডেন্ট আমার সাথে কথা বলেছে যাদের পেপার 2তে ভালো স্কোর রয়েছে কিন্তু পেপার 1টা কম থাকার জন্য তার টোটাল স্কোরটা কিন্তু অনেকটা কমে গেছে। তাই সবাইকে বলবো পেপার 1টার ওপর কিন্তু এবার বেশি ভালো করে ফোকাস দেওয়া শুরু করো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ভালো করে অ্যানালিসিস করা স্টার্ট করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ভালো করে অ্যানালাইসিস করা স্টার্ট করো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি বিভিন্ন জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন পেপার কিন্তু আসছে, বোথ পেপার 1 এবং পেপার 2, পিওয়াইকিউ কিন্তু বোথ পেপার 1 পার অ্যান্ড পেপার 2 দুটো জায়গাতেই কিন্তু পিওয়াইকিউর কিন্তু ওয়েটেজ এখন কিন্তু ভালো আসছে, তাই সেইগুলোকে কিন্তু সবাই ভালো করে ফলো করো। এবার আসি তোমাদের মেন কাট অফের জন্য। মেন কাট অফ যেটা আমি তোমাদেরকে বলবো সেটা কি, প্রথম দেখো কিছু কিছু সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সব সাবজেক্টগুলোকে আমি একটুখানি মার্ক করে দিয়েছি, কারণ অনেক 84 সাবজেক্ট প্রত্যেকটা ধরে ধরে তো বলা সম্ভব নয়, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেগুলো সবাই ম্যাক্সিমাম পরীক্ষা দেয় সেগুলোকে আমি বলে দেবো, বাকিরা তোমরা এখানে রয়েছে তোমরা সেগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো, স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো তোমার সাবজেক্টে মোটামুটি কত কি আসতে পারে। তো তোমরা যদি দেখো যে ইকোনমিক্স সাবজেক্ট যেটা রয়েছে, রুরাল ইকোনমিক্স আর ইকোনমিক্স যেটাই বলো না কেন, তো আমি আনরিজার্ভ আর ওবিসি এই দুটোর ক্ষেত্রে বলবো। আনরিজার্ভের ক্ষেত্রে মোটামুটি ইকোনমিক্সের জেআরএফ এর কাট অফ যেতে পারে 226, এবং তোমার যদি দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেটের জন্য 198,
এবং পিএইচডির জন্য হচ্ছে 164। এটা কিন্তু স্কোর বলছি আমি, ঠিক আছে, মানে কতগুলো কোশ্চেন কারেক্ট সেটা নয়, এটা স্কোর বলছি। তুমি যতগুলো কোশ্চেন কারেক্ট করেছো ইন্টু 2 করে দাও, তাহলেই তুমি স্কোর পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইকোনমিক্সের যদি ওবিসির জন্য দেখি তাহলে জেআরএফ কাট অফ 218 যেতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 180 যেতে পারে, পিএইচডি অনলি 146টা মতো যাওয়ার চান্স রয়েছে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি আমরা দেখি 220 যাচ্ছে জেআরএফ এর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 192 এবং পিএইচডি অনলির ক্ষেত্রে 168, 168 হচ্ছে আনরিজার্ভের পিএইচডি অনলির জন্য কাট অফ যেতে পারে। পলিটিক্যাল সায়েন্সের ওবিসি যদি আমরা দেখি 208 হচ্ছে তোমার জেআরএফ এর জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে 178 রয়েছে এবং পিএইচডি অনলির জন্য 156 স্কোর তোমার যেতে পারে। নেক্সট হচ্ছে যদি ফিলোসফির ক্ষেত্রে দেখি জেআরএফ এর জন্য 234টা যেতে পারে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 204 যেতে পারে এবং পিএইচডি অনলি 176 স্কোর হচ্ছে তোমার ফিলোসফিতে আনরিজার্ভের যেতে পারে। ফিলোসফি জেআরএফ এর জন্য 222 হচ্ছে তোমার জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 186 186 এবং পিএইচডি অনলির জন্য 162 কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। সোশিওলজি তো পরীক্ষা হয় এখনো বাকি আছে, রি এক্সাম হবে, তাই সোশিওলজি আমি বাদ দিয়েছি। হিস্ট্রি যদি আমরা বলি, হিস্ট্রির ক্ষেত্রে জেআরএফ এর আনরিজার্ভ ক্ষেত্রে যেতে পারে 190, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেতে পারে 166 এবং পিএইচডি অনলির জন্য যেতে পারে 152, 152। হিস্ট্রির ক্ষেত্রে যদি তুমি দেখো জেআরএফ এর জন্য যেতে পারে 178 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেট মানে 152 এবং তোমার পিএইচডি অনলি যেতে পারে 140। এটা হচ্ছে ওবিসি এবং আনরিজার্ভের তিনটে ক্যাটাগরি বললাম, জেআরএফ, অনলি নেট এবং পিএইচডি অনলি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলে নিতে পারো, দেখতে পারো। নেক্সট হচ্ছে তোমরা দেখো যদি কমার্সের পরীক্ষাও এখনো বাকি রয়েছে, তাই কমার্স আমি এখন বাদ দিলাম। এডুকেশন যদি আমরা ধরি, এডুকেশনে আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি জেআরএফ ধরি 214 যেতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 184 যেতে পারে, পিএইচডি অনলি 160, 160 যাওয়ার চান্সেস রয়েছে। আচ্ছা, এডুকেশন ওবিসি যদি আমরা ধরি জেআরএফ এর জন্য 202, 202 যেতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 168, 168টা যেতে পারে এবং পিএইচডি অনলির জন্য কত যেতে পারে 148, 148টা পিএইচডি অনলির জন্য যেতে পারে। তাহলে এডুকেশনের আনরিজার্ভ এবং ওবিসি তিনটে ক্যাটাগরি বলে দিলাম, জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড পিএইচডি অনলি, তিনটেই আমি কিন্তু তোমাদের বলে দিলাম। সোশিওলজি আর কমার্সটা যেহেতু পরীক্ষা এখনো হবে, প্রভিশনাল আনসার কি আসেনি, তাই বাদ দিলাম। আচ্ছা, এইবার বাকি সাবজেক্টগুলো তোমরা দেখো, বাকি আরও ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট থেকে অনেকে পরীক্ষা দেয়। তো ম্যানেজমেন্টে আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি ধরো জেআরএফ এর জন্য থাকছে 226, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে 192, পিএইচডি অনলি হচ্ছে 166। তোমাদের বারবার বলছি, তোমরা প্রভিশনাল অ্যান্সার কিতে যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটাকে ইন্টু 2 করে দাও। যদি তোমার 80টা কোশ্চেন রাইট হয় ইন্টু 2 করে দাও, 160। যদি তোমার 90টা কোশ্চেন রাইট হয় ইন্টু 2 করে দাও, ঠিক আছে, 180। এইভাবে মানে এই স্কোরগুলোর কথা আমি বলছি, যেগুলো ইন্টু 2 করে দেবে, কারণ প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে। আচ্ছা, ম্যানেজমেন্টের ওবিসি যদি হয় জেআরএফ এর ক্ষেত্রে হচ্ছে 208, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে 172 এবং পিএইচডি অনলির ক্ষেত্রে কত হচ্ছে 152, ঠিক আছে। এবার খুব মোস্ট এক্সপেক্টেড এবং মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট বেঙ্গলি সাবজেক্ট, অনেকেই ডিমান্ড করেছিল বেঙ্গলি সাবজেক্ট। বেঙ্গলি আনরিজার্ভ কত হচ্ছে জেআরএফ এর জন্য 210 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কত হচ্ছে 186, 186, পিএইচডি অনলির জন্য কত যাচ্ছে 164, 164। এবং তুমি যদি দেখো যে বেঙ্গলির ওবিসির জন্য মোটামুটি কবে যাবে, এসসি এসটিগুলো তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে, কারণ এইগুলোর থেকে এসসি এসটি কম থাকে। জেআরএফ হচ্ছে কত, ওবিসি হচ্ছে 202, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে 172 এবং পিএইচডি অনলি কত হচ্ছে 152। তাহলে বেঙ্গলিটা ভালো করে তোমরা দেখে নাও, বেঙ্গলি কিন্তু আনরিজার্ভের জেআরএফ হচ্ছে 210 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 186, পিএইচডি অনলি হচ্ছে 164। বেঙ্গলি ওবিসি যদি দেখো জেআরএফ 202, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 172 এবং হচ্ছে পিএইচডি অনলি হচ্ছে 152, 152, ঠিক আছে। আর এখানে মোটামুটি মালায়ালাম, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এগুলো করা হয়েছে, যেহেতু এখানে তোমরা এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট কম। যদি কেউ থাকো অবশ্যই তোমরা দেখে নেবে স্ক্রিনশট করে। এবার আসি পরের সাবজেক্টে চলে আসি। ল খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, অনেকেই পরীক্ষা দেয় ল থেকে অনেকেই পরীক্ষা দাও। ল থেকে পরীক্ষায় যদি আমরা দেখি, ল এর আনরিজার্ভ হচ্ছে 202 জেআরএফ এর জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 178, 178, পিএইচডি অনলি 160 যাবে। লয়ের ওবিসি যদি আমরা দেখি জেআরএফ হচ্ছে 196, জেআরএফ কত 196 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 166, 166 এবং পিএইচডি অনলি হচ্ছে 148, 148।
আচ্ছা, ফিজিক্যাল এডুকেশনটা বলে দিই, অনেকে ফিজিক্যাল এডুকেশনটাও জানতে চায়। ফিজিক্যাল এডুকেশন আনরিজার্ভ হলে জেআরএফ 214, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 180, পিএইচডি অনলি হচ্ছে 154, 154। আচ্ছা, ফিজিক্যাল এডুকেশন ওবিসির ক্ষেত্রে জেআরএফ কত? 204, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 160, 160 এবং পিএইচডি অনলি হচ্ছে 140, 140। ঠিক আছে, এইবার আসি সব থেকে ইম্পর্টেন্ট আমার নিজের সাবজেক্ট জিওগ্রাফি। যারা আমার ছাত্রছাত্রী রয়েছে অধীর অপেক্ষা করে বসে আছো এতক্ষণ ধরে স্যার কখন জিওগ্রাফিটা বলবেন। তো ফাইনালি এখন আমি জিওগ্রাফিটা বলতে চলেছি, সবাই একটু নোট করে নেবে। জিওগ্রাফিতে তুমি যদি দেখো সাবজেক্ট কোড 80, জিওগ্রাফির আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি তুমি দেখো, আনরিজার্ভ ক্যাটাগরিতে জেআরএফ কত হতে পারে? 228। ঠিক আছে, 228 যদি তোমার থাকে তবে তুমি ধরে নিতে পারো যে তোমার জেআরএফ কিন্তু হতে পারে। তো টোটাল স্কোর যদি তোমার 228 হয় পেপার 1 পেপার 2 মিলিয়ে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 196, মানে শুধু নেট হতে গেলে 196 স্কোর তোমার হতে হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে পিএইচডি অনলির ক্ষেত্রে কত? 166, 166। পিএইচডি অনলি 166 থাকলে তোমার পিএইচডি অনলি হয়ে যাবে। নেক্সট তুমি দেখো যদি ওবিসি এনসিএল যদি ধরো তাহলে জেআরএফ এর জন্য 216 কাট অফ যেতে পারে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 178 যেতে পারে এবং পিএইচডি অনলির ক্ষেত্রে 152, 152 তোমার মোটামুটি পিএইচডি অনলির জন্য যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে জিওগ্রাফির যারা রয়েছে, জিওগ্রাফির কাট অফ আমি তোমাদের বলে দিলাম। জিওগ্রাফির কাট অফ এবার হাই যাবে, হাই যাওয়ার চান্স আছে। তুমি মানে আগে তুমি এত বেশি 228, 196 এগুলো, মানে 196 নেটের জন্য অনেক হাই কাট অফ। ঠিক আছে, মানে এর আগে কিন্তু যত দিন যাচ্ছে কম্পিটিশন কিন্তু বাড়ছে। এর আগে মোটামুটি আমি যখন পরীক্ষা দিতাম 90-92টা কোশ্চেন যদি তুমি রাইট করো তাহলে ধরে নিতে তোমার নেট হয়ে যাবে, নেট একদম 100% শিওর। ঠিক আছে, 92 মানে 92 ইন্টু 2 করে দাও, 2 2 4, 9 2 18, মানে 184, 184টা কোশ্চেন করলেই মোটামুটি নেট হয়ে যেত। এখন 196টা মোটামুটি নেটের জন্য কাট অফ, নেটের কাট অফই তোমার চলে যাচ্ছে 196। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারছো যে তুমি যদি 97টা কোশ্চেনও রাইট করো তাহলে 97 মানে কত হচ্ছে? 97 ইন্টু 2, 7 দুগুণে 14, 4 9 18 19, মানে 194। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার চান্স কিন্তু টাই টুয়ে থাকছে, বাউন্ডারি লাইন থাকছে। ঠিক আছে, তুমি যদি 98টা কোশ্চেন রাইট করো তাহলে গিয়ে তোমার 196টার কাছাকাছি নাম্বার হচ্ছে। 8 দুগুণে 16, 6 9 দুগুণে 18 19। তার মানে কি যে 98খানা কোশ্চেন তুমি যদি রাইট করো তাহলে তোমার নেট হওয়ার চান্সেস অনেকটা হাই। এবার 97 যারা রয়েছো, যারা 97 রয়েছো বা 96 রয়েছো, তাদের হবে না এই কথাটা আমি বলছি না, কিন্তু তাদের একটা বাউন্ডারি লাইন রয়েছে, মানে একটা টেনশন রয়েছে তাদের। ঠিক আছে, মানে বাউন্ডারি লাইন হয়ে এইদিকে নয় ওইদিকে। এবার যারা 98 অধিক পেয়েছে, বেশি 99, 100, 101, তাদের তো হবেই, কোনো চান্স মানে একদম 100% শিওর। কিন্তু যারা নেট হচ্ছে 97 পেয়েছো বা 96 পেয়েছো, তাদের এখন হচ্ছে মেন বাউন্ডারি লাইন। তাদের এই যতদিন না রেজাল্ট আসবে তাদের এই টেনশনে ভয় কাটবে। ঠিক আছে, তো আমি তোমাদের বারবার বলি এই বাউন্ডারি লাইনটা হচ্ছে খুব সাংঘাতিক একটা দিন। এই যতদিন অ্যান্সার কি থেকে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে এই সময়টা যে কি ভয় কাটে সে যারা ওই বাউন্ডারি লাইনে থাকে তারাই জানে। ওই একটা নাম্বার কি দুটো নাম্বার কি হাফ নাম্বার এরকম যদি কেউ আটকে যায় তার কিন্তু ভীষণ কষ্ট হয়। সেই জন্য আমি তোমাদের সবাইকে বলি যে সব সময় চেষ্টা করবে প্রথম থেকে এমনভাবে প্রিপারেশন করতে যাতে কোনোদিন বাউন্ডারি লাইনে যাতে না আটকাতে হয়। মানে তোমরা নিজেরা বিশ্বাস করো যে আগে 90-91 নেটের কাট অফ হতো, মানে 90-91টা কোশ্চেন রাইট পেলে, তারপর বাড়লো 93, তারপর বাড়লো 95, এখন 98খানা কোশ্চেন রাইট করলে তুমি ধরে নাও সেক্ষেত্রে নেট হচ্ছে। কয়েকদিন পর দেখা যাবে নেটের জন্য 100টার বেশি কোশ্চেন রাইট করতে হবে, তবে গিয়ে তুমি নেট ক্লিয়ার করতে পারবে। তার মানে দিনের পর দিন কম্পিটিশন বাড়ছে, দিনের পর দিন। তুমি যদি এর আগে প্রিভিয়াস কাট অফগুলো দেখো আর এখনের কাট অফ দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে দিনের পর দিন কম্পিটিশন কিরকম লেভেলে বাড়ছে। শুধু জিওগ্রাফি বলে নয়, সমস্ত সাবজেক্টের কথাই আমি বলছি, দিনের পর দিন কিন্তু কম্পিটিশন বাড়ছে, স্কোর কিন্তু ইনক্রিজ করছে এবং তোমার পড়ার লেভেলটাও সেক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, আর দেখে নাও বাকি কিছু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন যারা যারা রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনে আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জিআরএফ এর জন্য হতে পারে 198, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 168, পিএইচডি অনলি 150। কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ওবিসির যারা রয়েছে, ওবিসি এনসিএল, জিআরএফ এর জন্য 180। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 150, পিএইচডি অনলি হচ্ছে 138, 138। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স যদি তোমরা দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স আনরিজার্ভের ক্ষেত্রে জিআরএফ কত? 184, 184, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 176, 176, পিএইচডি অনলি 166।
এবার এনভায়রনমেন্টাল সায়েন্সের ওবিসি এনসিএল যদি তোমরা দেখো সেক্ষেত্রে জিআরএফ হতে পারে 170, জিআরএফ হতে পারে 170, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 168, 168, পিএইচডি অনলি হচ্ছে 150, 150 হচ্ছে পিএইচডি অনলির মধ্যে যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের। বাকি সাবজেক্টগুলো তোমরা দেখে নাও, এখানে বোর্ডও রয়েছে, যোগা রয়েছে, সান্থালি রয়েছে, হিন্দু স্টাডিজ, এগুলো একটু তোমরা দেখে নেবে। তো মোটামুটি আমি তোমাদের সমস্ত পেপারগুলো বলে দিলাম যে কোন পেপারে কীরকম কি কাট অফ আসতে পারে। বাকি পেপারগুলো তোমরা একটু দেখে নিও স্ক্রিনশট করে নিজের মতো করে। কিন্তু একটা জিনিস তোমরা বুঝলে কি বুঝলে না সেটা তোমরা ক্লিয়ার করো যারা এর পরেও পরীক্ষা দেবে, যে তোমাকে কিন্তু এখন থেকে পাস করতে গেলে, নেট পাস করতে গেলে বা জেআরএফ পাস করতে গেলে তোমাকে টোটাল 150টা কোশ্চেনের মধ্যে, 150 কোশ্চেনের মধ্যে মিনিমাম করে তোমাকে 110-এর প্লাস কোশ্চেন টার্গেট নিয়ে এগোতে হবে। 110 প্লাস কোশ্চেন তোমাকে টার্গেট নিয়ে মিনিমাম ডে 1 থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। 115, 116, 117 এরকম করে কোশ্চেন রাইট করতে হবে, তবে গিয়ে তুমি ধরবে হয়তো নেট হবে বা জেআরএফ হলো। কিন্তু তুমি যদি প্রথম থেকেই ওই 90টা কোশ্চেন, 80টা কোশ্চেন, 85টা কোশ্চেন রাইট করো, তাহলে এই আজকের দিনে ওই বাউন্ডারি লাইনে এসে দাঁড়িয়ে থাকতে হবে এবং প্রতিদিন টেনশন হবে। তাই আমি তোমাকে বলবো যে তোমরা এখনো ডিসেম্বর, যারা মনে করছো তোমাদের নাম্বার অনেকটা পিছনে রয়েছে, তারা তো বুঝতেই পারছো তোমার হওয়ার চান্স নেই, তাহলে আর দেরি করো না, এখনো রেজাল্টের অপেক্ষা করার কোনো মানেই থাকে না। এবার তোমাকে ডিসেম্বরের জন্য লেগে পড়তে হবে, ডিসেম্বরের জন্য লেগে পড়ো। এবং আমি প্রথমেই যেটা তোমাদের বললাম যে পেপার 1টা কিন্তু এমন একটা ফ্যাক্টর, আমি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি যে পেপার 2-এ 70টা, 72টা, 75টা এরকম কোশ্চেন রাইট করেছে, কিন্তু পেপার 1-এ গিয়ে তার 25টা, 22টা, 27টা এরকম ধরনের কোশ্চেন রাইট হয়েছে। তো তার ফলে কি হয়েছে, পেপার 2টা সে এত ভালো পড়াশোনা করলো, এত ভালো পারফর্ম করলো, কিন্তু ব্যাড লাক হয়ে গেল ওই পেপার 1-এ এবং তার টোটাল স্কোরটা কমে গেল, যার জন্য সে বাউন্ডারি লাইনে আটকে আছে। কারো হয়তো জেআরএফ হওয়ার কথা ছিল, নেটে আটকে আছে, কারো নেট হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। তো এই সমস্যায় কিন্তু আটকে গেছে। তো আমি তোমাদের প্রথম থেকেই বলছি যে পেপার 1টা কিন্তু ছেলে খেলা করার বিষয় নয়। পেপার 1টাকে নিয়ে এবার একটু সিরিয়াস হতে হবে। এবার একটা এক্সামকে ক্লিয়ার করার জন্য কি কি দরকার, একটা এক্সামকে যদি ক্লিয়ার করতে হয় একদম মন দিয়ে যদি আমরা জিনিসটাকে দেখি খুব ভালো করে, একটা এক্সামের মধ্যে কি কি দরকার, একটা এক্সামের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাস। একটা এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাসের টপিকগুলোকে ভালো করে পড়া এবং বোঝা, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে সেইগুলোকে রিভিশন করা, ঠিক আছে, সেগুলোকে রিভিশন করা উইথ শর্ট নোটস বানিয়ে সেগুলোকে রিভিশন করা। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পড়া, পিওয়াইকিউস অ্যানালিসিস করা, পিওয়াইকিউস পড়া, এটা গেল। এবং লাস্ট যেটা আমরা পড়বো সিলেবাস রিভিশন, পিওয়াইকিউস, মক টেস্ট, প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া। ঠিক আছে, তো এই কটা জিনিস তোমার পেপার 1 পেপার 2 দুটোর ক্ষেত্রে যদি তুমি ব্যালেন্স করতে পারো, তোমার কখনোই রেজাল্ট খারাপ হতে পারে না। এবার কেউ হয়তো পিওয়াইকিউ অ্যানালিসিস করে, মক টেস্ট দেয় না, মক টেস্ট দেয় পিওয়াইকিউ করে না, কেউ রিভিশন করে না, কেউ শর্ট নোট বানায় না, কেউ সিলেবাস পুরো শেষ করে না। তো কিছু না কিছু গ্যাপ রয়েছে, তোমার মার্কস কম আসছে মানে তুমি ধরে নাও তোমার কোনো না কোনো জায়গাতে গ্যাপ রয়েছে। এবার সেই গ্যাপটাকে যদি তুমি ফুলফিল করতে চাও, তোমাকে এখন থেকে এমন গাইডেন্সের মাধ্যমে পড়াশোনা করতে হবে যে গাইডেন্সের মধ্যে দিয়ে তোমাকে কি করবে, সঠিক রাস্তাটা দেখাবে। তুমি যতই পরিশ্রম করো, অনেকে বলে না পরিশ্রম করে যাও রেজাল্ট পাবে, এটা ঠিক নয়। যদি সঠিক ডিরেকশনে পরিশ্রম না করো, তুমি যত পরিশ্রমই করো তুমি কিন্তু রেজাল্ট পাবে না। তাই তোমাকে যদি সঠিকভাবে পরিশ্রম করতে হয়, তার জন্য দরকার একটা সঠিক গাইডেন্স, রাইট অ্যাপ্রোচ, যে নিজে কোয়ালিফাই করেছে এবং যে তোমাকে নিজে সঠিক গাইডেন্সটা দেখাতে পারবে যে এটা ভুল, এটা ঠিক, এই পথে হাঁটো, এই পথে হেঁটো না, তাহলেই কিন্তু তোমার জিনিসটা ঠিক জায়গায় যাবে। বোঝা গেল কি বললাম? তাই তোমাদের সবাইকে বলবো, যারা যারা এখনও মনে করছো ডিসেম্বরে এক্সাম দেওয়ার প্রয়োজন, এখন থেকে শুরু করা দরকার। আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে আমি পেপার 1-এর একটা ব্যাচ নিয়ে এসেছি, যেখানে কমপ্লিট পেপার 1 তোমরা পাবে, সিলেবাস পাবে, তার সাথে রিভিশন পাবে, পিওয়াইকিউস পাবে, মক টেস্ট পাবে। আরও দুটো জিনিস তোমাদের এই ব্যাচে আমি ফ্রি দিয়েছি, এই দুটো ব্যাচই ফ্রি আছে, সেটা হচ্ছে ইবুক। সেটা কি ইবুক? ইবুক মানে হচ্ছে প্র্যাকটিস করার জন্য ইবুক। আরেকটা জিনিসও ফ্রি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, যেটা ক্লাস আজ থেকে শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। স্মার্ট স্টাডি ব্যাচ, এই দুটো জিনিস কিন্তু তোমাদের কমপ্লিটলি ফ্রি দেওয়া হয়েছে, ফ্রি। এই দুটো জিনিস তোমাদের ফ্রি দেওয়া হয়েছে, ফ্রি। ঠিক আছে, কেন ফ্রি দেওয়া হয়েছে? ইবুকটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার জন্য, আর স্মার্ট স্টাডি ব্যাচটা দেওয়া হয়েছে কিসের জন্য? এখানে লাইভ ক্লাসের মধ্যে দিয়ে শেখানো হচ্ছে
যে কি করে তোমরা পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারো, কি করে তোমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারো, কি করে তোমরা আরো বেশি করে ঘন্টার পর ঘন্টা পড়তে পারবে, মন দিতে পারবে। এই সমস্ত কিছু দেখো, এখনকার দিনে রিসোর্স সবার কাছে আছে, কিন্তু সেই রিসোর্সটাকে সেই কাজে লাগাতে পারবে যে পড়াশোনা করতে পারবে, মন দিয়ে বসতে পারবে। এই সব কিছু আমরা শুধু মেটেরিয়াল প্রোভাইড করছি না, আমরা তার সাথে সাথে কিভাবে সেটাকে ব্যবহার করতে পারবে সেটাও শেখাচ্ছি। তো তুমি যদি মনে করো এরকম একটা গাইডেন্স তোমার প্রয়োজন, এরকম একটা ব্যাচ তোমার জন্য দরকার, তুমি ফ্রেম করে নিজের পড়াশোনাটাকে এগোতে চাও, তাহলে অবশ্যই পেপার ওয়ানের এই ব্যাচটায় তুমি এনরোল করে যেতে পারো। আর যদি তোমার মনে হয় যে তোমার সাবজেক্ট জিওগ্রাফি, যেখানে তো জিওগ্রাফি সাবজেক্ট থাকলে পুরোটাই আমার সাথে কানেক্টেড থাকবে, কারণ সেখানে জিওগ্রাফি আমি পেপার ওয়ান জিওগ্রাফি দুটো আমি এখানেও পেপার ওয়ান আমিই পড়িয়েছি, এখানেও পেপার ওয়ান আমিই পড়িয়েছি, প্লাস জিওগ্রাফি এখানে লাইভ ক্লাসের মধ্যে দিয়ে করানো হচ্ছে, যেখানে সেম তুমি সিলেবাস, রিভিশন, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা যা দরকার সব কিছু তুমি এখানে পাবে, এবং তার সাথে স্মার্ট স্টাডি ব্যাচ, ইবুক যা যা দরকার যেটা এখানে আছে সেম জিনিস তুমি এখানেও পাবে। তো এখানে শুধু অ্যাড হচ্ছে কি পেপার 2 জিওগ্রাফিটা আমি এখানে পড়াচ্ছি, যাতে করে পেপার 2টা নিয়েও তোমার কোনো খামতি না থাকে, ঠিক আছে? বাকি সাবজেক্টে পেপার 2 আমরা নিয়ে আসার চেষ্টা করছি, পেপার 1টা তোমরা করে নাও, দেন পেপার 2টা যখন লঞ্চ হবে আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা তখন পেপার 2টা নিয়ে কন্টিনিউ করে নিতে পারবে। কিন্তু পেপার 1টা কিন্তু এমন একটা জায়গায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে পেপার 1। তাই আমি তোমাদের বলবো তোমার যেটা পছন্দ, পেপার 1 বা পেপার 2 প্লাস জিওগ্রাফি, পেপার 1 প্লাস জিওগ্রাফি যেটাই দরকার সেটা জয়েন করে যাও। এই ক্লাসটা কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অলরেডি আমরা পড়ছি। তুমি আগের ক্লাসগুলো রেকর্ডিং পেয়ে যাবে, আপকামিং ক্লাসগুলো লাইভ পাবে, লাইভ ক্লাস না করতে পারলে তারও রেকর্ডিং পাবে, সব কিছু পাবে। তোমার ব্যাচ সম্পর্কে একটু ডিটেল জানার জন্য এই যে নাম্বার দেখতেও পাচ্ছ 8130209247, এই নাম্বারে কি করবে, এই নাম্বারে জাস্ট একটা ফোন করবে, ফোন করে 1 প্রেস করবে। কি করবে? ফোন করে 1 প্রেস করবে, 1 মনে থাকবে, তোমাকে 1 বা 2 প্রেস করতে বলবে। যারা ব্যাচ নিয়ে ফেলেছো, কোনো প্রবলেম হচ্ছে, তারা 2 প্রেস করবে, আর যারা ব্যাচ নিতে চাও তারা 1 প্রেস করবে। 1 প্রেস করে তুমি কোন ব্যাচটা নিতে চাও, তুমি বলবে নেটের আমি পেপার 1 নিতে চাই, তোমাকে এটা গাইড করা হবে। তুমি বলবে নেটের পেপার 1 প্লাস জিওগ্রাফি নিতে চাই, তোমাকে এটা গাইড করা হবে। যেটা দরকার সেটা তুমি নাও, নিয়ে তোমার ব্যাচটা স্টার্ট করে এবার তুমি তোমার পড়াশোনাটাকে স্টার্ট করো, এবং নিজেকে আরেকটা সুযোগ দাও, যাতে করে তুমি ডিসেম্বরের পরীক্ষায় নিজের যে ক্ষমতাটা রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, সেটাকে প্রমাণ করার চেষ্টা করো। একদম চুপচাপ লেগে যাও এবং ডিসেম্বরে নিজের যে যোগ্যতা সেটাকে প্রমাণ করার চেষ্টা করো। এবং তার সাথে সাথে আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করো। কি করে করবে? প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো, লিখলেই তুমি দেখতে পাবে এরকম লোগো দিয়ে আমাদের অ্যাপটা পেয়ে যাবে। সেই অ্যাপটাকে অবশ্যই করে অ্যাপটাকে আগে ইনস্টল করো, এরকম ধরনের দেখতে হবে মোবাইলে। তুমি অ্যাপটাকে আগে অবশ্যই করে ইনস্টল করে নাও, যেটা তোমাদের প্রত্যেকের জন্য কাজে দেবে। কেন? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কেন অ্যাপটা ইনস্টল করব? প্রথম কথা হচ্ছে যারা ব্যাচ নেবে তাদের ক্লাস এই অ্যাপের মধ্যেই হবে, 1 নম্বর। দ্বিতীয়ত যারা ব্যাচ নেবেও না তাদের একটা কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে, কুইজ, এই যে ডেইলি কুইজ, এরকম অনেক কিছু জিনিস কিন্তু তোমাদের রয়েছে। তো তোমরা যদি এগুলো গিয়ে অ্যাপের মধ্যে পার্টিসিপেট করো, অ্যাপের মধ্যে এগুলো করো, যখন তোমার ব্যাচ নেওয়ার দরকার পড়বে তোমার কাছে কিছু কয়েন আর্ন হবে, তোমার কাছে কিছু কয়েন থাকবে, এবং সেই কয়েনগুলোর জন্য তোমার কি হবে, ব্যাচের দামটা কমে যাবে। কেউ হয়তো 2000 টাকায় নেবে, তোমার হয়তো সেটা 1700 টাকায় নিতে পারবে। ব্যাচের দাম এতটা কমে যাবে কেন? কারণ তুমি অ্যাপের মধ্যে ঢুকেছো, সেখানে অ্যাক্টিভিটি করছো, তো সেই জন্য তোমাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং সেই রিওয়ার্ডগুলোর জন্য তোমার ব্যাচের দামটাও কি হবে, কমে যাবে। তার জন্য ব্যাচটা অবশ্যই করে পারচেস করে নাও, এবং আড্ডা 24/7 অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও এবং ক্লাস শুরু করো। এই সম্পর্কিত আর কোনো রকম কিছু ডাউট থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে। আর এই কাট অফ ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধবদের সাথে যারা নেট পরীক্ষা দিয়েছে বা যারা দেবেও, তারা একটা আইডিয়া হয়ে যাবে কীরকম কাট অফ হতে পারে। আমি চেষ্টা করেছি এমন কাট অফ বানাতে যেটা মোটামুটি পরীক্ষার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ হয়, ফাইনাল কাট অফের সাথে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যা কিছু মন্তব্য কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাই।